আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু ৫,৯১১ পয়েন্টের আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ডিএসসির প্রধান সূচকটি। এবং টার্নওভার যদি বলি, সেটা গত ২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেটা সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল গত রোববার, অর্থাৎ ২ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত রোববারে ১৬৬৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। এবং আজকে যেটা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সেটা যদি একটু দেখে নিই, আপনারা দেখছেন যে ৪৪ পয়েন্ট দর বেড়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,৯১১ পয়েন্টে রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে। ২০০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা ছিল ১৩৫টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৮টি। এবং যেটা বলছিলাম যে ২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেটি হচ্ছে ১৬৫১ কোটি ২৯ লাখ টাকা। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাশারের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি প্রাক্তন চিফ রেগুলেটরি অফিসে একটু কারেকশন জি, এখানে আসলে আমাদের একটু মিস্টেক হয়েছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যদি একটু শুরু করতে চাই আজকের আলোচনা, সেই জায়গা থেকে বলবো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন, যে আজকে ২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, অর্থাৎ ১৬৫১ কোটি টাকা লেনদেন হয়েছে। সূচকও আমরা ৬,০০০ পয়েন্টের কাছাকাছি চলে যাচ্ছি প্রায়। সেটা বাজারের জন্য খুবই ইতিবাচক একটা বিষয়। এই বিষয়টা দিয়েই শুরু করতে যাচ্ছি আজকে। ধন্যবাদ। খুবই আশার খবর এবং ভালো খবর যে আমাদের ইন্ডেক্সে একটা ভাইব্রেশন এসেছে। আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু বাজারের মোমেন্টাম খুবই ভালো। যদি দেখেন আমাদের যে জুন মাস চলে গেল, এই জুন মাসে আমরা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছি কম্পেয়ার টু আদার মার্কেট। যেমন ইন্ডিয়ান মার্কেট যেখানে ডাউন ছিল -10.3%, সেখানে কিন্তু আমরা 18% আপ, এবং পাকিস্তান মাত্র 3.9%। একটু থাইল্যান্ড থেকে আমরা কমে আছি, সেহেতু আমরা আউট পারফর্ম করেছি আমরা ইন্ডিয়া পাকিস্তানকে, যেটা খুবই ভালো। এবং আমাদের মার্কেট ক্যাপও বেড়েছে, এবং এটা আমাদের ৫,৮০০, যদিও আমরা আমার একটা বেঞ্চমার্ক আছে ৭,৩০০, সেখান থেকে আমরা স্টিল ডাউন, বাট উই আর কোপিং আপ, ধীরে ধীরে বাড়ছে। এবং সেই জন্য আসলে আমি সবচেয়ে বেশি সাধুবাদ দিব সরকারের, বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার ক্যাপিটাল মার্কেট দিয়ে স্ট্রং যে কমেন্ট করেছে, এবং যে রিফর্ম নিয়ে সে আমাদের বর্তমান সংসদে যে সমস্ত আলাপ হচ্ছে, যেটা কখনো আগে আমরা দেখতে পাইনি। এবং আমাদের অনেক দিনের পুরনো যে সমস্ত আইনের যে সমস্ত সমস্যা ছিল, মার্জিন লোড, আইপিওস, মিউচুয়াল ফান্ড, এবং আরো লাইনে যেমন কর্পোরেট গভর্নেন্স, এগুলো আছে। তো এইগুলো নিয়ে এখন বেশ জোরে সোরে কাজ হচ্ছে। প্লাস ঢাকা স্টক এক্সচেঞ্জকে এম্পাওয়ারমেন্ট করার যে একটা কথা আসছে, কারণ আমরা স্টক এক্সচেঞ্জ হলো মূল চালিকা শক্তি আমাদের প্রত্যেক দেশেরই। আপনি আইন করতে পারেন, কিন্তু মূল জিনিসটা কিন্তু, ইঞ্জিনটা কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জ। এখান থেকে কিন্তু এই আইন যেগুলো হয় সেগুলো কিন্তু পরিপালন হয়, এবং তাদের দেখভাল করার কথা, তাদেরকে এনফোর্সমেন্ট করার কথা। এই জায়গাটা থেকে ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি যে রেগুলেটর সাইড, বিশেষ করে কমিশন থেকে খুব স্ট্রং মেসেজ, এবং সেটা স্টক এক্সচেঞ্জের পক্ষে এখন সেই সক্ষমতা, সেই চ্যালেঞ্জ নিয়ে আগে যেতে হবে। এবং মার্কেট ক্যাপ বাড়ানো, ব্যবসা বাড়ানো, সবই কিন্তু আসলে এই এনডিএ হয়ে যাবে, নট দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কাজ হচ্ছে, এবং আমি যাচ্ছি যে সবাই যেন পরিশ্রমী হয়, এবং মুখে বলতে হবে না, প্রচুর হার্ড লেবার করতে হবে এই মার্কেটকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। জি, আমরা বাজারের জন্য খুব ভালো একটা ইতিবাচক একটা বিষয় দেখতে পাচ্ছি বাজারে। আপনিও বেশ ভালো অনেকগুলো কথা বললেন। এবং আরেকটা বিষয় যদি বলি, যে এই যে ৩টি বিষয়, যে মার্জিন ঋণ নীতিমালা, বিধিমালা, সেখানে হচ্ছে মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং আইপিও বিধিমালা, এবং এই 3টি বিধিমালা নিয়ে এরই মধ্যে কিন্তু বিসেকের চেয়ারম্যান মাসুদ খান কিন্তু এরই মধ্যে বলেছেন যে এখানে সংস্কার চলছে, এবং এটা নিয়ে খুব শীঘ্রই হচ্ছে কাজ করা হচ্ছে। মার্জিন লোন বিধিমালা নিয়ে হচ্ছে খুব শীঘ্রই আসবেন। সেখানে বর্তমান যে মার্জিন লোন বিধিমালা যেটা রয়েছে, সেটা নিয়ে কিছু হয়তো মিসম্যাচ বা মিসকমিউনিকেশন কিছু একটা রয়েছে। তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছি, যে অবশ্যই আমরা সেক্ষেত্রে বাজার ভালো দিকেই যাচ্ছি। সঠিক, কারণ আমরা আগের যে মার্জিন রুল যেটা ছিল, সেখান থেকে সরে এসে যে মার্জিন রুল করা হয়েছে, সেটা কিন্তু অনেক কিছু ক্যাপ করে দেওয়া আছে, এবং মার্কেটকে বাধার সম্মুখীন হতে হবে প্রতিটা স্টেপে। এই জায়গাটার জন্যই আসলে মার্জিন রুলটা
গেজেট হওয়ার পরও এটা ইমপ্লিমেন্ট হয়নি। আমাদের নতুন কমিশন সঠিকভাবে এটা ডিসক্রিপশন করেছে এবং আমাদের মার্কেট স্টেক হোল্ডারও সময় মতো এই যে তুলে এনেছে যে মার্জিনটা কি আসলে এই যে ইজ এ ভেরি রিস্কি প্রোডাক্ট, কিন্তু বুঝবেন এমনি ইকুইটি মার্কেট ইজ এ রিস্কি। আপনার সেখানে যদি মার্জিন যদি অ্যাড হয় তা আপনার ইনভেস্টমেন্টটা আরো রিস্কি হয়ে যায়। এই জন্য ইনভেস্টর থেকে অনেক সফিস্টিকেটেড হতে হয় এবং যারা মার্জিন দিবে তাদেরকে কিন্তু সেই ধরনের এই সক্ষমতা থাকতে হবে যে মার্জিন দেওয়া এবং সেটাকে সময় মতো এক্সিকিউট করে আবার সেটাকে ফিরে নেয়। এটা একটা গভর্নেন্স ইস্যু। এই জায়গাটা যদি আপনি যদি বারে বারে যেমন এখনকার যেটা যদি আপনি প্যারামিটার দিয়ে থাকেন তাহলে কিন্তু আসলে আমাদের সেই সক্ষমতা নাই যে প্রতিবার যে আমি মার্জিন কল থাকবো এই সময় দ্যাট ইজ ভেরি বাধা সৃষ্টি করে। কিন্তু আমরা চাচ্ছি যে এবং আমাদের কমিশন চেয়ারম্যান বলেছে যে মার্জিন যে দেবে তাকে সক্ষমতা অর্জন করতে হবে তার ইনভেস্টরকে প্যারামিটার মানে যাচাই করার জন্য। যেমন আপনি ব্যাংকে লোন নিলেন, ক্রেডিট কার্ড নিলেন, যেমন ব্যাংক যেমন আপনার ইন্ডিভিজুয়াল কেস টু কেস অ্যাসেস করে, আমাদেরও সেই সক্ষমতা আমাদের স্টেক হোল্ডাররা আনতে হবে। কিন্তু তারপর যেহেতু আমাদের মার্কেটিং অনেক ফ্র্যাগমেন্টেড এবং স্মল ইনভেস্টার অতটা এডুকেটেড না, এখানে কিন্তু কমিশন কিন্তু একেবারে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এখানেও কিন্তু একটা বেসিক একটা প্যারামিটার আমি আশা করি দেওয়া দরকার, যে আলোকে যারা মার্জিন দিবেন সেটার উপর বেস করে তাদের ইনভেস্টরদেরকে তারা মার্জিন দিবে। একেবারে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা মার্কেট একটা ক্যাওট সিচুয়েশন হতে হবে, মার্জিন ফোর্স কল আসতে পারে এবং নেগেটিভ ইকুইটিও বেড়ে যেতে পারে, যেটা অনেক আমাদের জানেন যে 280টার উপরে স্টক ব্রোকার ডিলার আছে প্লাস মার্চেন্ট সবাই কিন্তু সেই সক্ষমতা নাই যে এক একটা ক্লায়েন্টকে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করা। যদি আপনি অ্যাক্রস দ্য মার্কেট যদি একই রকম তাহলে সেরকম, কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল লেভে কেস টু কেসে যায় তখন কিন্তু মার্কেট এক ধরনের অ্যানোমালিস তৈরি হবে। তখন ক্লায়েন্টরা কমপ্লেন করবে ওই বিভিন্ন হাউসে বিভিন্ন রকম প্যারামিটার থাকলে তখন কিন্তু এক একজনের পক্ষে কাজ করা কিন্তু বেশ কঠিন হবে। সেটা বেসিক একটা প্যারামিটার যেটা মার্কেট ফ্রেন্ডলি হয় সেটার উপরে কাজ করে স্টেক হোল্ডারের সাথে কাজ করে যদি এই মার্জিনটা রিফর্ম করা তাহলে মোর এটা এফেক্টিভ হবে। জি, খুব শীঘ্রই, এবং আপনার সাথে কিছুক্ষণ আগে যখন আমার অফেয়ারে কথা হচ্ছিল তখন বলছিলাম যে খুব শীঘ্রই আসলে এই মার্কেটটা আসলে T+1 দিকে যাচ্ছে। ঠিক আছে, তো শীঘ্রই যদি হচ্ছে T+1 দিকে যায় সেটা বাজারের জন্য কতটা ইতিবাচক হবে বা কি কি পজিটিভ সাইড হতে পারে বাজারের জন্য? না, এটা আসলে T+1 পার্শ্ববর্তী দেশও ইন্ডিয়ারও প্রায় অনেক বছর লেগে গেছে T+1 আসতে। এখানে T+1টা কিন্তু একটা টেকনোলজি ড্রিভেন একটা প্রসেস এখানে কিন্তু আছে। আপনি জানেন বাংলাদেশ যেটা বাংলাদেশ ব্যাংক যে আরটিজিএস এর মাধ্যমে যে রিয়েল টাইম টাকা ফান্ড ডিসবার্স হয় সেই সময় ফান্ড ডিসবার্স হয়, কিন্তু আমাদের কিন্তু শেয়ার সাথে জড়িত। কিন্তু এখানে আপনি যখনই আপনি একটা এখন যেন আইন আছে আপনি ম্যাচিউর শেয়ার থাকলে বেচতে পারবেন, টাকা থাকলে কিনতে পারবেন। এইখান থেকে কিন্তু আমরা একটু সরে আমরা ক্লায়েন্টদেরকে আমরা কিন্তু একটা পারচেজ পাওয়ার দিই। আপনি টাকা না থাকলেও কিনতে পারছেন, কিন্তু ডে এন্ড ডে যদি টাকাটা যদি আপনার কাছে না আসে কিন্তু পরের দিন কিন্তু শেয়ারটা কিন্তু ম্যাচিউর হয়ে যাবে। এখানে কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি রয়ে যাবে অনেক ব্রোকারেজের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অনেক ব্রোকারেজ তাদের আপনি ফেল হতে পারে তাদের সেটেলমেন্টের ক্ষেত্রে। এই ইনশিওর করতে হবে যে টাকাটা যেন শেয়ারটা যাওয়ার আগে টাকাটা যেন ক্লায়েন্টের সেটেলমেন্টটা যে হয়ে যায়। এই জায়গাটা কাজ করতে হলে অবশ্যই ব্যাংকিং প্যারামিটার যেগুলো আছে আমাদের অনলাইন ব্যাংকিং যেগুলো আমাদের ব্রোকার এন্ডে তাতে যে ব্যাকআপ সফটওয়্যার প্লাস সিডিবিএল ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকার এন্ড এই তিনটাকে যদি অ্যালাইনমেন্ট করতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে। আমার মনে হয় একটু বেশ কিছু টেস্ট বেসিস করে আপনার যেগুলা কোন জায়গায় কোথায় কি ধরনের আছে সমস্যা আছে সেগুলো দেখে দেখে ধীরে ধীরে আগাতে পারলে আমার মনে হয় ভালো হবে। খুব একটা টার্গেট নিয়ে আগে গেলে যদি আপনি তাড়াহুড়ো করতে যান, যদি ভুল হয় তাহলে কিন্তু আবার একটা মার্কেট একটা মিসম্যাচ হতে পারে। এটা জায়গাটা সাবধানতা হবে আগানোই ভালো। T+1 অবশ্যই একটা ভালো এবং ম্যাচিউরড মার্কেট ইন্ডিয়া বা ইউরোপ আমেরিকার মার্কেট আছে, কিন্তু আমরাও চাই সেইখানে যেখানে অ্যাম্বিশন থাকা ভালো, কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে আগাতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটকে অনেক ক্ষতি করতে পারে। আমরা কেমন হয়েছে এখনই যে সমস্ত টু ডু লিস্টে চলে আসা হচ্ছে এবং টাইম বাউন্ড কিছু অ্যাকশন পয়েন্টের ঢাকা স্টক চেঞ্জে যাওয়া উচিত, যে T+1 যেতে হলে আমার কোন টেকনোলজি ড্রিভেন ইস্যুগুলো আমাকে অ্যাড্রেস করতে, ব্রোকার এন্ডে আমার কী ধরনের সফটওয়্যার থাকতে হবে, এবং সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের যে
আরটিজিএস সিস্টেমটা এটা আমাদের সাথে কতখানি অ্যালাইনমেন্ট, তারা আমাদেরকে কত সময় দিবে, এই জি, জিনিসটা যদি একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা আশা করব যে সেটা হয়তো ট্রায়াল বেসিসে বা যে কোনো ডিসিশনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একটু অন্য প্রসঙ্গে আসি। জানতে চাইবো যে আপনি তো ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার ছিলেন, তো এখন যেটা আমরা দেখি যে যে কোনো একটা শেয়ারের অস্বাভাবিক লেনদেন হলে সেটা সাময়িকভাবে হচ্ছে স্থগিত করা হয় লেনদেনটা, তো এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? এটা আসলে আমাদের লিস্টিং রেগুলেশন যেটা ছিল সেখানে কিন্তু এই জিনিসটা কখনো এমবেডেড না থাকলে আমরা এই কাজটা কিন্তু আগে করা হয়নি। এখন যে কমিশন যে জিনিসটা বুঝতে পেরেছে যে যেহেতু কোম্পানির দায়ের থেকে আমাদের আসলে বেশি হলো দায় হলো আমাদের যারা মার্কেটে ট্রেড করে, যারা সরাসরি ইনভেস্টর ট্রেড করে, তারাই কিন্তু শেয়ারটাকে অ্যাগ্রেসিভলি ট্রেড করে বাড়িয়ে দেয়। এখন যদি কোনো কোম্পানি কোনো কারণ ছাড়াই বাড়ে এবং সেখানে যদি রেগুলেটর রাইট ওয়ে যদি রিয়েল টাইমে স্টেপিং করে, তাহলে কিন্তু এটা বাজারের জন্য একটা সিগন্যাল দিচ্ছে যে আমি চাইলেই কিন্তু কিছু করতে পারে না, এবং এনফোর্সমেন্টটাও হতে হবে কিন্তু সেইভাবে যে অনেক সময় না নিয়ে দ্রুত অ্যাকশন নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু এই রিয়েল টাইমে যে আপনি ট্রেড বন্ধ করা হচ্ছে, ইনভেস্টর অন্তত বুঝতে পারবে যে তাকে কে মনিটর করছে এবং সে পানিশমেন্টের আওতায় পড়তে পারে। এই আগে যেটা ছিল না, এখন এই কাজটা হওয়াতে আমাদের অ্যাটলিস্ট একটা প্যারামিটার আমাদের এনফোর্স হয়েছে যে সেকেন্ডারি লেভেলে যারা ট্রেড করে তারা সচেতন হয়েছে। আমরা এখানে কিন্তু আগে সরাসরি কোম্পানিকে জিজ্ঞেস করি, কিন্তু কোম্পানি কিন্তু এখানে যেহেতু লিস্টিং বলা থাকে সেটা কোম্পানিকে জিজ্ঞেস করা, তো এই জায়গাতে সরে আসার সাথে আমার মনে একটা ইতিবাচক একটা ফলাফল দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, সেক্ষেত্রে সেটা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাটা ভালো হবে। অনেকেই আসলে বলতে চান যে অনেকেই এই বিষয়টা নিয়ে যারা এই শেয়ারগুলোতে বিনিয়োগ করেন তারা আসলে অনেক সময় রেগে যান, সেটা আসলে বিনিয়োগকারীদের জন্য সুরক্ষিতই হবে হয়তো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাশারের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।